তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। নিয়ম মেনেই হারিস ও আনিসের সাজা মওকুফ, গোপনীয় কিছু করা হয়নি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে নিবন্ধনের আওতায় আসছে ইজি বাইক 3 হুইলার, কর্মকৌশল নির্ধারণে কমিটি গঠন। করোনার টিকাদান সহজ করতে চালু হলো সুরক্ষা অ্যাপ, সেবা মিলবে কাল থেকে, টিকা কেন্দ্রে কমবে দীর্ঘসূত্রতা। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, গ্রাম পর্যায়েও মান পরীক্ষা নিশ্চিতের তাগিদ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। 401 ধারার নিয়ম মেনেই হারিস ও আনিসের সাজা মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ নিয়ে মন্ত্রণালয় গোপনীয় কিছু করেনি বলেও দাবি করেছেন তিনি। বিকালে মগবাজারে নজরুল শিক্ষালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নিয়ম মেনে আবেদন করায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। সম্প্রতি আল জাজিরার একটি প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে একটি প্রতিবেদন থেকে সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের আইনে 401 ধারায় যে কোনো অপরাধী কিংবা যারা সাজাপ্রাপ্ত উভয় ক্ষেত্রেই তারা যদি আপিল করে মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে, যে তিনি মওকুফ করতে পারেন সাবজেক্ট ওই আপনার কোর্টের কনকারেন্স অনুযায়ী, সেই অনুযায়ী তিনি আবেদন করেছেন। না কোনো হাইড করে না। হাসপাতালের কর্মচারীদের হাতে জনগণের জীবন ছেড়ে দিয়ে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারে বেশি সময় দিচ্ছেন বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সকালে ব্রাহ্মণবাড়িয়ার একটি ধর্ষণ মামলার শুনানিতে এ মন্তব্য করে আদালত। ধর্ষণের রিপোর্টে অসঙ্গতি থাকার দায় স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়ার এসপি, সিভিল সার্জন, ডাক্তারসহ সংশ্লিষ্টরা ক্ষমা প্রার্থনা করায় তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে বিচারপতি জাকির হোসেন ও জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সংক্রান্ত পরবর্তী শুনানি আগামী 11 মার্চ। এর আগে আদালতে হাজিরা দেন 13 জন। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তার জন্য ইজি বাইক 3 হুইলার অটোরিকশা নিবন্ধনের আওতায় আনছে সরকার। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় আজ এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে কর্মকৌশল নির্ধারণে একটি সাব কমিটিও গঠন করা হয়েছে। বিআরটি এর প্রধান কার্যালয়ে বসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের 28তম সভা। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, সড়ক নিরাপত্তায় 2017 থেকে 2020 মেয়াদে একটি ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি হয়েছিল। এর মেয়াদ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর নতুন অ্যাকশন প্ল্যান অনুযায়ী 2021 থেকে 2024 মেয়াদের জন্য কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয় সভায়। বাস্তবায়নের দিক যাতে বাস্তবভিত্তিক হয় সেই দিকটি এটি পরিকল্পনা করা জরুরি। এটি একটি দীর্ঘ পরিকল্পনা, তাই স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে একটি কমিটি প্রস্তাব করছি। কমিটি পরিকল্পনা দলটি পরীক্ষা নিরীক্ষা করে এর বাস্তবায়ন দিকটি তুলে ধরবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে আইনগত কাঠামো আরও যুগোপযোগী এবং যৌক্তিক করতে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে। দ্রুতই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনগত ভিত মজবুত করা হবে। এ বিষয়ে আমরা একমত যে এ সকল 3 চাকা যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে, আনতে হবে রেজিস্ট্রেশনের আওতায়। তাই কমিটির সুপারিশমালা বাস্তবায়নে প্রায়োগিক দিকগুলো যাচাই বাছাই করা জরুরি। ড্রাইভিং লাইসেন্সে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মানসম্মত লাইসেন্স দেওয়া শুরু হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুকুর, খালবিল, নদী ও জলাধার ভরাট বা শ্রেণী পরিবর্তনের প্রয়োজন হলে
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। জাতীয় পরিবেশ কমিটি নির্বাহী কমিটির 15তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে সচিবালয়ে কমিটির সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া ছিদ্রযুক্ত ইট এবং ব্লক তৈরি ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে সভায়। সকাল 11টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে শুরু হয় জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটির সভা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। মন্ত্রী জানান, পুকুর, ডোবা, খাল, বিল, নদী, কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার অপরিহার্য জাতীয় স্বার্থে ভরাট করার প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার আওতাধীন প্রাকৃতিক জলাশয় ও পুকুর বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় যে কোনো ভরাট কার্যক্রম অন্তর্ভুক্ত করা যাবে না। পুকুর, ডুবা, খাল, বিল, নদী, কৃত্রিম প্রাকৃতিক জলাধার ভরাট বা শ্রেণীবদ্ধ করা নিরুৎসাহিত করিতে হইবে। পরিবেশ মন্ত্রী আরও জানান, অপরিহার্য জাতীয় স্বার্থে পাহাড় কাটার প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থাকে কঠোরভাবে তদারকি করতে হবে। অবৈধভাবে পাহাড় কাটার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেয় এই কমিটি। হিল কাটিং ম্যানেজমেন্ট প্ল্যান অনুমোদন নিয়ে তদনুসারে পাহাড় কাটতে হইবে। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট প্রত্যাশী সংস্থা কর্তৃক কঠোরভাবে তদারকি করতে হবে। অবৈধভাবে পাহাড় কাটার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। বৈঠকে ইটভাটা আইন 2019 বাস্তবায়নে ছিদ্রযুক্ত ইট এবং বিভিন্ন ধরনের ব্লক তৈরি ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। ব্লক ইট তৈরিতে শুল্ক কমানো অথবা সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে মত দেয় কমিটি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 12 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,329 জনের। 214টি ল্যাবে 24 ঘন্টায় 14,603 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 391 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.68%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,42,268 জনে। সুস্থ হয়েছেন আরও 678 জন। এ নিয়ে মোট সুস্থ 4,89,932 জন। করোনার টিকাদান সহজ করতে চালু হলো সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপ। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এই অ্যাপের মাধ্যমে সেবা মিলবে কাল থেকে। এতে টিকা কেন্দ্রে কমবে দীর্ঘসূত্রতা। করোনা টিকা নিতে কুর্মিটোলা হাসপাতালে এসেছেন মোহাম্মদ ইসাহাক। 4 দিন আগে নিবন্ধন করলেও এখনও পাননি SMS, তাই টিকা না নিয়েই ফিরতে হচ্ছে তাকে। SMS না পাওয়াতে আমি চলে যেতে হচ্ছে। 3-4 দিন হয়েছে আমরা করছি, রেজিস্ট্রেশন করাইছি, মানে সার্ভার খারাপ এই জন্য যায় না। টিকা নিতে পারলেন না 81 বছরের এই বয়োজ্যেষ্ঠ। নিবন্ধন করলেও পাননি SMS। সারা দেশেই এমন অবস্থায় পড়েছেন অনেকে। তবে নিবন্ধনে কমেছে জটিলতা। 2.5 লাখের বেশি নিবন্ধন হচ্ছে প্রতিদিন। নিবন্ধন বাড়ায় অনেকে দেরিতে পাচ্ছেন SMS, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। কোনো জায়গায় আমরা যেরকম ভেবেছিলাম লোক বেশি আসবে কিন্তু কম আসতেছে, আবার কোনো জায়গায় ভেবেছিলাম কম আসবে সেখানে বেশি আসছে। আমরা এটাকে প্রতিনিয়ত বসে ব্যালেন্সিং আমরা করছি। যেহেতু নিবন্ধন অনেক বেশি হচ্ছে, লক্ষ লক্ষ হচ্ছে, সে কারণে পরে সময়টাও কিন্তু একটু বাড়বে। দেশে করোনার নিবন্ধন শুরু হয় 27 জানুয়ারি। সুরক্ষার ওয়েবসাইটে চলছে নিবন্ধন। সুরক্ষার মোবাইল অ্যাপ ভার্সন নানা জটিলতায় চালু হয়নি 22 দিনেও। তবে টিকা কেন্দ্রে জট কমাতে QR কোড দিয়ে অল্প সময়েই তথ্য হালনাগাদে চালু হলো আরেকটি অ্যাপ। যখন একজন কেউ টিকা কার্ড নিয়ে আসবে, টিকা কার্ডটা দেখাবে, ভ্যাকসিন দেওয়ার সময় জাস্ট তার স্মার্টফোন নিয়ে সে ওই ভ্যাকসিন কার্ডের QR কোডটা স্ক্যান করবে। তাহলে কি হবে, কয়েক সেকেন্ডের মধ্যে সেন্ট্রাল ডেটাবেজে সেটা চেক করে ওই ভ্যাকসিন গ্রহীতার যে রেজিস্ট্রেশন করা ছিল সেইটার কোড নাম্বারের সাথে ভেরিফাই করে তাকে এই ইনফরমেশনগুলো আপলোড করে দেবে। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সোমবার দেশে আসছে আরও 20 লাখ করোনা টিকা।
এগ্রিমেন্টটা ওদের সাথে হয়েছিল আমাদের দেশে রেজিস্ট্রেশন হওয়ার পরে 1 মাস পরে থেকে ওরা 50 লক্ষ করে দিবে। কাজে আমাদের ফার্স্ট লটই আসার কথা ফেব্রুয়ারি মাসে। আমরা যেটা জানুয়ারিতে 50 পেয়েছি ওটা তো অ্যাডভান্স পেয়ে গিয়েছি, এটা তো ফেব্রুয়ারিতে আসার কথা। কাজে এই মাসে যদি 20 লাখ আসে তাহলে মনে করেন এটা এক্সট্রা পাচ্ছি। দেশে 1000-এর বেশি হাসপাতালে চলছে করোনার টিকা দেয়া। নিবন্ধনকারীর পাশাপাশি প্রতিদিন বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। এখন পর্যন্ত টিকা নেয়া কারো ক্ষেত্রেই মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের করোনা টিকা নিতে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে তিনি ছাড়াও শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে টিকা নেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি সহ 11 দেশের কূটনীতিকরা। দ্বিতীয় ধাপে স্বতঃস্ফূর্তভাবে অক্সফোর্ডের করোনা টিকা নিতে আসেন বাংলাদেশের নানা মিশনের কূটনীতিক ও দাতা সংস্থার 42 প্রতিনিধি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্য। শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনও। পরে তিনি জানান, আন্তর্জাতিক মহলেও টিকা ব্যবস্থাপনায় প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। আমেরিকার কিছু লোকজন বাংলাদেশে এসেছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমেরিকার থেকে এই দেশে আসছেন কেন ভ্যাকসিন নিতে? বলে ওখানে ভ্যাকসিন নিতে কত মাস পরে যে নিবে আই ডোন্ট নো। এই ফাঁকে আমি দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনও। এই কর্মসূচির জন্য সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি। ভারতে উৎপাদিত ব্রিটেনের অক্সফোর্ডের টিকা বাংলাদেশে নিতে পেরে আমি আনন্দিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে টিকার আওতায় আনার যে উদ্যোগ বাংলাদেশ সরকার নিয়েছে তা প্রশংসনীয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকদের জন্য চমৎকার আয়োজন করেছে। এখানে টিকা দেবার ব্যবস্থাপনায় আমি মুগ্ধ। সারা বিশ্বের মানুষ এই একই ভাইরাসে আক্রান্ত। এই মহামারী সবাইকে যৌথভাবে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মতো ব্রাজিলেও অক্সফোর্ডের টিকা দেয়া শুরু হয়েছে। সেই টিকা আমি এখানে নিতে পেরে অনেক খুশি। এর আগে 10 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় টিকা নেন ঢাকায় নিযুক্ত নানা মিশনের 30 রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধি। মিশনের কাছ থেকে তালিকা পাওয়া শর্তে আগ্রহী কূটনীতিকদের পর্যায়ক্রমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নাফিদাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় এবার একটা বিরতি নিচ্ছি। ফিরবো আরো খবর নিয়ে। আপনারা আছেন সংবাদ সন্ধ্যায়। জানাবো আরো কিছু খবর। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে অনলাইনে বিতরণ করা খাদ্য সামগ্রীর দিকেও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় পুষ্টি ও নিরাপদ খাবার নিশ্চিতে নানা নির্দেশনা দেন সরকার প্রধান। নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য নিরাপদ করতে সচেতনতার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। অনলাইনে বিক্রি হওয়া খাবারের দিকেও নজর রাখার তাগিদ দেন তিনি। এই ভেজালের ব্যাপারে আমি বলবো যে যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল এই ভোজ্য তেলের পরে আবার আরেকটা বিরতি খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। এ ব্যাপারেও একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে, ঠিক অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। দুই দিকেই ব্যবস্থা নেওয়া একান্তভাবে দরকার। সেই ব্যবস্থাগুলি আপনাদের নিতে হবে। খাদ্যের মান পরীক্ষায় ফুড টেস্টিং ল্যাবরেটরির সুবিধা রাজধানী ও বিভিন্ন বিভাগীয় শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে নিশ্চিত করার পরামর্শ দেন শেখ হাসিনা। খাদ্য উৎপাদনে সরকারের নেয়া নানা পদক্ষেপের সুফল মিলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের ব্যাপারে প্রচার চালাতেও নির্দেশনা দেন তিনি। একটু অনুরোধ করব আমাদের এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে, যে নিরাপদ খাদ্য শুধু ল্যাবরেটরি টেস্ট করা বা এগুলি হবে না, সাথে সাথে আপনাদের আরেকটা কাজ করতে হবে, এটা প্রচার করতে হবে। সেটা হলো সুষম খাদ্য কিভাবে গ্রহণ করবে, কিভাবে খাদ্যটা নিলে সেটা সুষম খাদ্য হবে, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তার একটা প্রচারও দরকার। এটা বয়স্ক বা যারা একেবারে ছোট শিশু তাদের জন্য প্রযোজ্য। এমনকি মাতৃত্বকালীন সময়েও কি খাবার খাবে বা তার পরবর্তীতে বা ছোট শিশুর জন্য কি
এগুলির আমার মনে হয় একটা ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে হবে, তাহলে আমাদের মানুষের মধ্যে কিন্তু সচেতনতা আসবে। প্রক্রিয়াজাত খাদ্যের নিরাপদ পরিবহনে ডাক বিভাগকে কাজে লাগানোরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ভাত খেতে পারলে পেটটা ভরে একবার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোজ্য তেলের সরকারের বেঁধে দেয়া দাম গ্রাহকদের জন্য সহনীয় নয় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তাদের মতে ভর্তুকি দিয়ে সয়াবিন তেলের দাম কমানো জরুরি। এদিকে বেঁধে দেয়া দামে পাইকারি বাজারে ভোজ্য তেল বিক্রি হলেও এর সুফল মিলছে না খুচরা বাজারে। বিক্রি হচ্ছে আগের মতোই বাড়তি দামে। দেশে বছরে 15 লাখ টন ভোজ্য তেলের চাহিদা, যার 90 ভাগই আমদানি হয়। এমন পরিস্থিতিতে গত 6 মাসে দাম বেড়েছে অন্তত 5 বার। চরম বিপাকে ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী সহ বিভিন্ন পাইকারি বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি খোলা সয়াবিনের দাম 115 টাকা বেঁধে দিলেও তা বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। আর বোতলজাত তেল প্রতি কেজি 135 টাকা নির্ধারিত হলেও তা বিক্রি হচ্ছে কিছুটা কমে। এছাড়া পাম অয়েল বিক্রি হচ্ছে 105 টাকা দরে। আমি রূপচাঁদা খেতাম প্রতি মাসে রূপচাঁদা, কিন্তু এই তেলের দাম বাড়তির কারণে আমার বসুন্ধরা অথবা তীরের দিকে যেতে হয়, কারণ ওখানে একটু দাম কম। তেলের বদল এখন ঊর্ধ্বগতি আছে, যদি এটা কমাতে চেষ্টা করতে হবে সরকারের। কারণ এই দাম ফিট করে দিয়ে একটা বলে দিলাম এত টাকা, এটা দিয়ে কোনোদিন বাস্তবায়ন করা যায় না। ব্যবসায়ীরা বলছেন বাজারের নতুন মূল্যের তেল এখনো না আসায় আগের দামেই বিক্রি করতে হচ্ছে। আমাদের ধরেন 5 লিটারের সাপ্লাইটা আছে, কিন্তু 8, 2, 1 এগুলি সাপ্লাইটা একটু কম, তো এগুলি যদি আরো অ্যাভেলেবেল হয় তখন আরো দামটা কমবে। সরবরাহ বাড়ানোর পাশাপাশি শুল্ক ও ভ্যাট কমিয়ে হলেও তেলের দাম সহনীয় পর্যায়ে আনার পরামর্শ বাজার বিশ্লেষকদের। সুলভ মূল্যে সরবরাহ বৃদ্ধি করতে হলে যে শুল্ক কাঠামো বর্তমানে আছে, যেহেতু এটি একটি আমদানি নির্ভর পণ্য, সেই শুল্ক কাঠামোর পরিবর্তনের প্রয়োজন, অর্থাৎ শুল্ক হ্রাস করা দরকার। ব্যবসায়ীরা বলছে 3 পর্যায়ে ভ্যাট আছে, সেটা অযৌক্তিক। রোজায় ভোজ্য তেলের চাহিদা বিবেচনায় টিসিবির সক্ষমতা বাড়ানোর তাগিদও বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো একটা বিরতি নিচ্ছে। ফিরে এসে আরো যা থাকছে। 21শে ফেব্রুয়ারি মাস্ক ছাড়া কাউকে শহীদ মিনারে ঢুকতে দেয়া হবে না, থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা। পরীক্ষা শুরু হচ্ছে 21 মে। ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। নাশকতা, পুলিশের কাজে বাধা সহ 3 মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, সাইফুল ইসলাম নীরব সহ 74 নেতাকর্মীকে 21 মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের বেঞ্চ এই জামিন দেন। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা প্রেস ক্লাবের ভেতরে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কয়েকজনকে গ্রেপ্তার করে। এই সংঘর্ষের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় 3টি মামলা দায়ের করা হয়। এই 3 মামলায় আগাম জামিন পেলেন বিএনপির 74 নেতাকর্মী। 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকেই ঢুকতে দেয়া হবে না। ব্যক্তি পর্যায়ে একসঙ্গে 2 জন ও প্রতিষ্ঠান বা সংগঠন পর্যায়ে 5 জন শ্রদ্ধা জানাতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনা জানান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেন, নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য কোনো স্থান দিয়ে কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। এদিকে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, 21শে ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তল্লাশির পর সবাইকে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। কোনো ধরনের জঙ্গিবাদের হুমকি বা হামলার আশঙ্কা না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। এবছর প্রতিষ্ঠান এবং সংগঠন এই পর্যায়ে সর্বোচ্চ একই সঙ্গে সর্বোচ্চ 5 জন অংশগ্রহণ করবেন, পুষ্পার্ঘ অর্পণ করবেন, এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ 2 জন। এটি একটু অনুসরণ করা খুবই জরুরি, কেননা বড় আকারের জনসমাগম
অনেক সময় অনেক ঝুঁকি বাড়ায়। বরাবরের মতো আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং শহীদ মিনার কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা যান চলাচল নিয়ন্ত্রণ করব। প্রতিটি মানুষ যারা এখানে ঢুকবেন যতটা সম্ভব আমরা তাদের দেহ তল্লাশি করে এখানে ঢুকতে দিব, এবং যেহেতু ক্যাম্পাস খালি অবস্থায় আছে, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আমাদের আলাদা ব্যবস্থা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে মে মাসের 21 তারিখ থেকে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনার কারণে গত বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছিল। জেএসসি এবং এসএসসির ফলের উপর ভিত্তি করে এবারের এইচএসসির ফল দেয়া হয়। পাশের হার ছিল শতভাগ। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএর উপর নম্বর কমানো হয়েছে। এবার এসএসসি এবং এইচএসসির জিপিএর নম্বর থাকবে 20, আর পরীক্ষা হবে 100 নম্বরে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখও ঠিক করা হয়েছে। ক ইউনিটের ভর্তি পরীক্ষা 21 মে, খ ইউনিটের 22 মে, গ ইউনিটের 27 মে, ঘ ইউনিটের 28 মে ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা 5 জুন অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদনের জন্য চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গড় হতে হবে ক ইউনিটের জন্য 8.5, এছাড়া খ, গ ও ঘ ইউনিটের জন্য 8 ও চ ইউনিটের জন্য 7 জিপিএ। তারিখগুলো সেটি আমাদের আজকে জেনারেল অ্যাডমিশন কমিটিতে তারিখগুলো সেটা নির্ধারণ করা হলো। তারপরে ন্যূনতম আবেদন করার ন্যূনতম যোগ্যতা কি সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবার 8টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য। এটিও কেন্দ্র প্রধান যারা থাকবেন, আমাদের ইউনিট প্রধান যারা থাকবেন, তারা যথাযথভাবে সমন্বয় করে কিভাবে করবেন সেগুলো একেবারেই যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করবেন। সুতরাং পরীক্ষার আয়োজনের এখন প্রস্তুতিগুলো চলতে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন 8 মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে 31 মার্চ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের লৌহজংয়ে প্রেমের ফাঁদে ফেলে 2 কিশোরীকে ধর্ষণের অভিযোগে 6 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লৌহজংয়ের অমায়িক, রনি শেখ ও রবিন, শ্রীনগরের আদনান ও কাইফি মির এবং শরীয়তপুরের জাজিরার জীবন শেখ। লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, পলাতক আরেক আসামি সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঢাকার কেরানীগঞ্জের স্কুল শিক্ষার্থী ওই 2 কিশোরীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় আদনান ও রিফাতের। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে গত মঙ্গলবার রাতে 2 কিশোরীকে নিয়ে তারা শিমুলিয়া ঘাটে ঘুরতে যায়। পরে যশোলদিয়া পুনর্বাসন কেন্দ্রে নিয়ে তাদের ধর্ষণ করা হয়। এই ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীদের পরিবার লৌহজং থানায় 7 জনকে আসামি করে মামলা করে। সংবাদ সন্ধ্যার এই পর্যায়ে আরো একটি বিরতি। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। আইপিএলে 3 কোটি 20 লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ালো কলকাতা নাইট রাইডার্স। 1 কোটি রুপি ভিত্তিমূল্যে রাজস্থানে মুস্তাফিজ। সংবাদ সন্ধ্যায় আবারও আমন্ত্রণ। জানিয়ে দেব আরো কিছু খবর। এখন পর্যন্ত করোনার টিকার একটি ডোজও পায়নি 130টি দেশ, আর বিশ্বের 75% ভ্যাকসিন ব্যবহার করছে মাত্র 10টি দেশ। টিকার এই অসম বন্টন নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দরিদ্র ও উন্নয়নশীল দেশে টিকা না পৌঁছলে মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে শঙ্কা তার। করোনার টিকা আবিষ্কারের আগে থেকেই এর সুষম বন্টন নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। অনুন্নত উন্নয়নশীল দেশে টিকার সহজলভ্যতা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে বারবার। তবে সেই আহ্বান যে খুব একটা কাজে আসেনি তাই প্রমাণিত হয়েছে নতুন এক পরিসংখ্যানে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন 75% টিকা ব্যবহার হচ্ছে মাত্র 10টি দেশে। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি আরও জানান, এখনও একটি ডোজও পায়নি 130 দেশ। ভ্যাকসিনের উদ্ভাবন ও প্রয়োগ নিঃসন্দেহে ভালো খবর,
তবে যদি সুষম বিতরণ না হয় তাহলে তা চিন্তার বিষয়। দ্রুততম সময়ে পৃথিবীর প্রত্যেকে যেন ভ্যাকসিনের 2টি করে ডোজ পায়, তার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। G20 সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানান গুতেরেস। একে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন বিশ্ব নেতারা। বর্তমানে যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বের অসংখ্য মানুষ এখনও ভ্যাকসিন কর্মসূচির আওতাভুক্তই হয়নি। এইসব মানুষকে টিকা দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য টিকা নিশ্চিত করতে কোভ্যাক্স কর্মসূচির উদ্যোগ নেওয়া হলেও তা প্রাথমিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা টিকা নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম দিন টিকা নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সৌম্য সরকার সহ 6 ক্রিকেটার। সাথে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসনরা। সব মিলিয়ে টিকা নিয়েছেন ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের 23 জন। কিছুটা ভয়, কিছুটা সংকোচ। বিসিবি ডাকে শুরুতে সাড়া দেননি ক্রিকেটাররা, কিন্তু দেশব্যাপী টিকা কার্যক্রমে জোর লাগলে টিকা নিতে উদ্যোগী হন নিউজিল্যান্ড সফরের ক্রিকেটাররা। বিসিবির কাছ থেকেও ক্রিকেটার পেয়েছেন ভরসা। আমি অস্বীকার করব না, যখন প্রথমে অ্যাপ্রোচ হয়েছিল আমিও শিওর ছিলাম না নিব কি নিব না, বাট যখন এটা নিয়ে আমার সাথে কথা বলেছে বিভিন্ন জন, যাদের সাথে আমাদেরকে বুঝাইছে যে এই কারণ, এই সিমটমস হইতে পারে, তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ইটস আ গুড থিং দ্যাট আই এম টেকিং। আর যেটা বললাম যে আসলে আমরা অনেক লাকি, আমরা বাংলাদেশিরা অনেক লাকি যে আমরা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে জিনিসটা নিতে পারতেছি। বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে লড়াই চলছে, সে যুদ্ধে জিততে চান সৌম্য, তাসকিন, নাসুমরা। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তারা। সেফটিটা অনেক বড় একটা জিনিস, তো আমরা যারা অ্যাজ এ প্লেয়ার অনেক বেশি ট্রাভেল করতে হবে, তো এইগুলোতে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের কাছে ফিল ভালো হচ্ছে, তো সবার নেওয়া উচিত। সবার দেওয়া উচিত যাদের সুযোগ হয়, কারণ এটা আমাদেরকে আরো কাজ করতে হেল্প করবে, সবসময় সেফ থাকতে সুবিধা করবে। এবং ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তেমন কিছু না, আমি বিশেষ করে একটু নার্ভাস ছিলাম আর কি, এখন তেমন কিছু একটা ফিল করতেছি না। টিকা নিয়ে করোনা সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন ক্রিকেটাররা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিদেশি কোচিং স্টাফরা। বোর্ড পরিচালকরাও টিকা নিয়ে সফরে যাচ্ছেন। শনিবার দ্বিতীয় দফা টিকা নেবেন নিউজিল্যান্ডগামী বাকি ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্যরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে প্রত্যাবর্তনে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান। নিলামে 3 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কেকেআর। 3 মৌসুম পর আবারও প্রিয় দলে ভিড়লেন সাকিব। নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে খেলতে পারেননি সাকিব। এবার সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামের 2 নম্বর সেটে ছিলেন টাইগার তারকা। তার জন্য প্রথম বিট করে কলকাতা নাইট রাইডার্স, এরপর আগ্রহ প্রকাশ করে পাঞ্জাব কিংস। লড়াই জমে উঠলে এক পর্যায়ে একটু একটু করে দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত যেটা ঠেকেছে 3 কোটি 20 লাখ রুপিতে। মুস্তাফিজও দল পেয়েছেন। প্রথম বিডে ভিত্তিমূল্য 1 কোটি রুপিতে টাইগার পেসারকে নিয়েছে রাজস্থান রয়্যালস। শেষ করব সংবাদ সন্ধ্যা, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নিয়ম মেনেই হারিস ও আনিসের সাজা মওকুফ, গোপনীয় কিছু করা হয়নি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে নিবন্ধনের আওতায় আসছে ইজি বাইক, 3 হুইলার কর্মকৌশল নির্ধারণে কমিটি গঠন। করোনা টিকাদান সহজ করতে চালু হলো সুরক্ষা অ্যাপ। সেবা মিলবে কাল থেকে, টিকা কেন্দ্রে কমবে দীর্ঘসূত্রতা। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। গ্রাম পর্যায়েও মান পরীক্ষা নিশ্চিতের তাগিদ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।